তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি এই চ্যানেলটা খুলেছিলাম প্রায় 1 বছর আগে। 4-5টা ভিডিও আপলোডও করেছিলাম, কিন্তু পরবর্তীতে কাজের ব্যস্ততার জন্য আর চ্যানেলে কাজ করতে পারিনি। তো 1 বছর পর তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের আজকের গল্পের নাম হচ্ছে তুম্বার। 2018 সালের মুক্তি পাওয়া একটি মাস্টারপিস মুভি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে মুভিটা তোমাদেরকে বুঝিয়ে নিই। এই মুভিটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আমাদেরকে দেখানো হবে 1918 সালের ঘটনা, তারপর 1933 সাল এবং ক্রমান্বয়ে 1947 সাল। সিনেমা শুরুতে গল্পের মূল চরিত্র সোহাম মানে বিনায়ক তার ছেলেকে বলে, আজ থেকে অনেক দিন আগে একজন পূর্তির দেবী ছিল যার কাছে শস্য এবং স্বর্ণের ভান্ডার ছিল, এবং যখন মহাবিশ্ব সৃষ্টি হলো তখন দেবী প্রায় 16 কোটি দেবদেবীর জন্ম দিয়েছিল, কিন্তু তার সব থেকে পছন্দের ছিল তার প্রথম সন্তান, যার নাম ছিল হাস্তার। ধীরে ধীরে সময় যত যাচ্ছিল, হাস্তার তার মায়ের ভান্ডার থেকে সোনা চুরি করতে লাগলো এবং সে এই কাজে বেশ সফল হয়েছিল। কিন্তু সে যখন আনাজ চুরি করার জন্য যাচ্ছিল, তখন বাকি যারা দেবদেবী ছিল তারা তাকে ধরে ফেলে এবং শাস্তি দিতে থাকে। একেবারে মেরেই ফেলতে যাবে, তখন পূর্তির দেবী ওকে বাঁচিয়ে নেয় এবং সাথে একটা শর্তও দিয়ে দেয় যে আজ থেকে কেউ তোমার, মানে এখানে হাস্তারের কথা বলা হচ্ছে, পূজা করবে না, এমনকি পুঁথি পুরাণেও তোমার কোনো নাম থাকবে না। কিন্তু কয়েকশো বছর আগে বিনায়ক রাওয়ের পূর্বপুরুষরা হাস্তারের একটা মন্দির বানিয়ে ফেলে এবং পূজা করতে থাকে। এটা থেকে বাকি দেবী তারা রেগে যায় এবং তুম্বারের উপর বৃষ্টি হয়ে পড়তে থাকে। এখন এখানে আমাদের সামনে একটা কথা বলা হয় যে হাস্তারকে দে অভিশাপ, আমাদের জন্য আশীর্বাদ অথবা বরদান। এখন এখানে এই কথাটা কেন বলা হয় এই ব্যাপারে সামনে বলা হবে। এবার সিন চেঞ্জ হয়, আমাদের দেখানো হয় 1918 সালের সিন। এখানে একজন মহিলাকে আমরা দেখতে পাই যার নাম জ্যোতি। মেয়েটি এখানে সরকারের বাড়িতে আসে। সরকারের বাড়িতে শুধু একজনই জীবিত রয়েছে, যার নাম হচ্ছে সরকার। মেয়েটি এখানে এসে বুড়োর খেদমত করে। এখন কি করে সেটা না হয় তোমরাই বুঝে নাও। যত্নের কারণ বুড়ো তাকে সোনার কয়েন দেবে। কাজ শেষ হলে মেয়েটি তার কাছে সোনার মুদ্রা চায়। তখন বুড়ো বলে, সোনা চাইলেই পাওয়া যায় না, এটা কামাই করতে হয়। এরপর সিন শিফট হয়, আমরা দুটো বাচ্চাকে দেখি। একজনের নাম বিনায়ক রাও, অপরজনের নাম সদাশিব রাও। তারা দুজন তাদের মায়ের জন্য অপেক্ষা করছে। তাদের মা প্রতিদিন সরকারের বাড়িতে যায় একবার হলেও। আজকে তার আসতে দেরি হয়ে গেছে। এখন দুই ভাই আলোচনা করতে থাকে যে বুড়িকে আজকে কে খাবার দেবে। গল্পে একজন বুড়ি রয়েছে, ওরা সবাই তাকে দাদি বলে ডাকে। আসলে বুড়ি ওদের দাদি নয়, এ হচ্ছে সরকারের লাকার দাদি। এখন লাকার দাদি বুঝিয়ে বলছি। প্রথমে দাদা, তারপর পরদাদা, তারপরে হয় স্যার দাদা, শেষে হয় লাকার দাদা হিন্দি ভাষা অনুযায়ী। এই হিসেবে বুড়ি হচ্ছে সরকারের লাকার দাদি। তাহলে এটা আন্দাজ করা যায় যে বুড়ির বয়স প্রায় 200 বছর বা তারও বেশি। তার পুরো শরীর পচে গেছে, কিন্তু সে এখনো জীবিত। কিন্তু কিভাবে সেটা পরে জানতে পারবো। রাতে বিনায়ক তার মাকে জিজ্ঞেস করে সে সোনার মুদ্রা পেয়েছে কিনা। তার মা তাকে থাপ্পড় দিয়ে বলে যে সোনার মুদ্রা এমনি এমনি পাওয়া যায় না, এটা কামাই করতে হয়। এরপর সিন শিফট হয়, আমরা দেখতে পাই যে সরকার মারা গেছে এবং তার শেষকৃত্য করা হচ্ছে। শেষকৃত্য হওয়ার পরে জ্যোতি বলে যে আমরা এখানে আর এক মুহূর্ত থাকবো না, কালকেই আমরা পুনে চলে যাব। আর যেহেতু গল্পটা হচ্ছে 1930 সালের দিকে, তাই তুম্বারের মতো একটা অজপাড়া গায়ের মধ্যে মোটর গাড়ি ছিল না, কিন্তু পুনেতে সেগুলো ছিল, যার জন্য তারা দুই ভাই অনেক খুশি ছিল যে তারা এখান থেকে পুনেতে চলে যাবে। মাঝখানে একটা বিপত্তি ঘটে, সেটা হচ্ছে বিনায়কের ছোট ভাই সাদাশিব বাড়ির সামনে একটা গাছের ডাল ভেঙে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। তার মা তাকে বৈদ্যর কাছে নিয়ে রওনা হয়। তখন বিনায়ক বলে যে বুড়ির ক্ষুধা লাগলে কি করব। তার মা বলে, আজ বুড়িকে তোকে খাওয়াতে হবে, আর যদি বুড়ি বেশি চেঁচামেচি করে তবে বলবি দাদি শুয়ে পড়, না হলে হাস্তার এসে পড়বে। তার মা চলে যায় এবং বিনায়ক বাড়িতে এসে পড়ে। তখন তার মনে যেটা ভয় ছিল ঠিক সেটাই হয়। বুড়ির খুব ক্ষুধা লেগেছে এবং সে তার কাছে খাবার চাইছে। এখন সে তো রান্না করতে পারে না, সে কি করবে। খুঁজতে খুঁজতে তার সারা শরীরে আটা পড়ে যায়। এখন সে বুড়ির আওয়াজ শুনতে শুনতে তার ঘরের কাছে পৌঁছে যায়। তখন বুড়ি তাকে বলে, তুই কি গুপ্তধন চাস? আসলে বিনায়ক লোভী প্রকৃতির ছিল। বুড়ি বলে যে সরকারের বাড়িতে গুপ্তধন রয়েছে। এবার বিনায়ক কিছু বলার আগেই বুড়ি তার উপর আক্রমণ করে বসে এবং তাকে মারতে থাকে আর বলে যে আজকে আমি তোর মাংস খাবো। আর সে বারবার মনে করার চেষ্টা করে যে তার মা তাকে কি নাম বলেছিল দাদিকে চুপ করাবার জন্য। সে উল্টো পাল্টা নামে বলছিল, দাদি ঘুমিয়ে পড়, না হলে অজগর এসে পড়বে, ডামগর এসে পড়বে, পামগর এসে পড়বে, এই ধরনের এলোমেলো কথা আর কি। কিন্তু তবুও সে মনে করতে পারছিল না। তখন বুড়ি বলে যে কি হলো, নাম ভুলে গেছিস? বুড়ি বিনায়ককে টেনে হিচড়ে তার ঘরের মধ্যে নিয়ে যায় তাকে মারার জন্য, কিন্তু তখনই তার শব্দ মনে পড়ে যায় এবং সে
জোরে জোরে বলতে থাকে, দাদি ঘুমিয়ে পড়ো, না হলে হাসতার এসে পড়বে। আর সাথে সাথে বুড়ি শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তখন বিনায়কের মা সেখানে এসে পড়ে। সে তার মাকে জিজ্ঞাসা করে সাদাশিব কি বেঁচে আছে না মারা গেছে। সে জবাব দেয় সাদা মারা গেছে, আর আমরা এখনই এখান থেকে চলে যাব। ভোর হতেই তারা বেরিয়ে পড়ে একটি নৌকা নিয়ে। তখন বিনায়ক তার মাকে বলে যে আমরা এখান থেকে কেন যাব, কারণ সরকারের মারা যাওয়ার পর এখন তার বাড়ি তো আমাদের, কারণ আমরা এতদিন ধরে তার সেবা করেছি, আমাদের সেটা প্রাপ্য। সরকারের বাড়ি না হয় না পেলাম, কিন্তু তার খাজানা তো আমাদের প্রাপ্য। ওর মা রেগে আগুন হয়ে যায়, কারণ মাত্র সে তার এক ছেলেকে হারিয়েছে। সে বিনায়ককে মারতে থাকে এবং একটি সোনার মুদ্রা দিয়ে বলে, তোর মতো লোভী আমি আর একটাও দেখিনি, এটা নিয়ে চুপ করে বসে থাক। বিনায়ক তবুও তার মাকে বারবার বলতে থাকে যে তারা বুড়িকে আর খাবার দেবে না, এবং খাবার না পেয়ে সে অবশ্যই আমাদেরকে বলবে যে গুপ্তধন কোথায় রাখা আছে। তার মা জানে যে লোভের পরিণাম কতটা ভয়ানক হতে পারে, এবং সে তার ছেলেকে তার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করায় যে সে যেন তুম্বার কখনো ফিরে না আসে। তখন বিনায়ক শান্ত হয় এবং তার মাকে কথা দেয় সে কখনো তুম্বার ফিরে আসবে না। আর এর সাথে সাথে মুভির প্রথম ভাগ শেষ হয়। এরপরে আমাদের 15 বছরের পরের সিন দেখানো হয়। 1933 সাল। আমরা দেখি যে বিনায়ক তুম্বার ফিরে এসেছে, কারণ তার ভিতরে সেই লোভটা এখনো রয়ে গেছে, সেই খাজানার, যেটার কথা সেই বুড়ি বলতো। তার জন্য সে সবার আগে নিজের বাড়িতে আসে এবং এসে দেখে যে তার বাড়িতে অনেক বড় একটা গাছ জন্মেছে, যেটা পুরো বাড়িতে ছেয়ে গেছে। সে বুড়ির কাছে গিয়ে দেখে বুড়ি এখনো বেঁচে আছে, 15 বছর কোনো কিছু না খেয়ে এখনো জীবিত, তার হৃৎপিণ্ড এখনো সচল। বিনায়ক তাকে জিজ্ঞাসা করে, দাদি গুপ্তধন কোথায়, কোথায় লুকানো? বুড়ি বলে, লোভী তুই আবার এসেছিস খাজানার লোভে? বিনায়ক বলে যে দাদি, খাজানা যদি আমি না নিই তাহলে অন্য কেউ নিয়ে নেবে, তার চেয়ে বরং তুমি আমায় বলে দাও খাজানা কোথায় আছে, আমরা দুজনে মিলে ভাগ করে নেব। বুড়ি বলে, আমার খাজানার দরকার নেই, আমি আর বেঁচে থাকতে চাই না, আমাকে যদি খেতে দিতে না পারিস তাহলে আমাকে জ্বালিয়ে দে। বিনায়ক বলে, ঠিক আছে, তুমি যদি আমাকে খাজানার ঠিকানা দাও তাহলে আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। তখন বুড়ি বলে যে এটা তখন শুরু হয়েছে যখন আমার বয়স কম ছিল আর সবচেয়ে দ্রুত যে কোনো কূপের মধ্যে নামতে পারতাম। বিনায়ক বুঝে যায় যে খাজানা কোনো কূপের মধ্যে রয়েছে। অবশেষে 3 মাসের চেষ্টার পরে বিনায়ক সেই কূপ পেয়ে যায় এবং সেখানে কিভাবে নামতে হবে এবং উঠতে হবে সেটাও রপ্ত করে নেয়, কিন্তু নিচে নেমে কিভাবে সোনা আনতে হবে সেটা তার জানা ছিল না। সে আবার তার দাদির কাছে যায় এবং তার দাদি তাকে সমস্ত কিছু খুলে বলে। এরপর বিনায়ক তার দেয়া কথা মতো বুড়িকে জ্বালিয়ে মুক্ত করে দেয়। সে কূপে নেমে কিছু সোনা নিয়ে যখন তার বাড়িতে ফেরত আসে তখন সে দেখে তার স্ত্রী বাড়িতে আটা পেশাই করার কাজ চালু করেছে। এটা দেখে সে তার স্ত্রীর উপর রেগে যায়, কিন্তু পরক্ষণেই সে বলে, আজ থেকে আর এ ধরনের কাজ করার দরকার নেই, কারণ আমার ভাগ্য খুলেছে, আমি এখন সব থেকে বড় লোক হয়ে যাব। পরের দিন বিনায়ক ভালো মতো তৈরি হয়ে তার মুনিমের কাছে যায়। সেই মুনিমের কাছে যে কিনা বিনায়কের কাছে 38 রুপি পাওনা ছিল। বিনায়ক বলে যে আমার কাছে একটি স্বর্ণ মুদ্রা আছে, এটার কত দাম হবে? মুনিম বলে যে এর দাম কম করে হলেও 100 টাকা হবে। তখন বিনায়ক মুনিমের কাছ থেকে নিয়ে 38 টাকা ঋণ শোধ করে দেয় এবং বাকি 62 টাকা তার কাছে থেকে যায়। এরপর সে বলে, আমার কাছে এরকম আরো 3টি স্বর্ণ মুদ্রা রয়েছে, তুমি কি সেগুলো নেবে? এরপর বিনায়ক কিছুদিন পর পর তুমবার গিয়ে সাথে করে সোনার মুদ্রা নিয়ে আসে। কখনো সোনার মুদ্রা 8 থেকে 10টাও হতো, কখনো 2-1টা। মুনিম একদিন তাকে জিজ্ঞেস করে, তুমি এগুলো কোত্থেকে নিয়ে আসো, চুরি ডাকাতি করো না তো? সে জবাবে বলে যে এটা আমার পূর্বপুরুষের সম্পত্তি, কোনো চুরি করা জিনিস নয়। এখন সে অনেক টাকার মালিক হয়ে যায়। যত সম্পদ বাড়তে থাকে তার লোভ তত বাড়তে থাকে। একদিন রাঘব মানে মুনিম বাজারে যাচ্ছিল, তখন তার সাথে ব্রিটিশ সার্জেন্টের সাথে দেখা হয় যার নাম কুপার। সে বলে, তুমি আমার কাছে যে ওপিএম এর জন্য জায়গা চেয়েছিলে, যদি আমার সাধ্য থাকতো তাহলে আমি তোমাকে সেটা ব্যবস্থা করে দিতাম। এখন ওপিএম এর মানে হচ্ছে অফিস ফর পার্সোনাল ম্যানেজমেন্ট। এটার জন্য রাঘব কুপারের কাছে দরখাস্ত করেছিল, কিন্তু কুপারের এখান থেকে ট্রান্সফারের মাত্র 1 মাসই বাকি ছিল। এখন রাঘব বিনায়কের বাড়িতে এসে তাকে প্রস্তাব দেয়, তোমার ব্যবসায় আমাকে পার্টনার করে নাও, তাহলে তোমার রিস্কও কিছুটা কমবে আর আমি তোমার টাকার হিসাবও রাখতে পারবো, তুমিও তো হিসাবও করতে জানো না। বিনায়ক বলে যে তুমি তোমার কাজ দেখো, আমার কাজ আমি সামলে নেব। এরপর এরকম করতে করতে অনেক দিন চলে যায় এবং কুপারের কাছেও মাত্র 7 দিন সময় বাকি আছে ট্রান্সফারের। তখন রাঘব চিন্তা করে যে আমি যদি বিনায়ক
বিনায়ককে এখানে কৌশলে কিছুদিন আটকে রাখতে পারি, তাহলে তুমবার গিয়ে আমি নিজেই গুপ্তধন খুঁজে বের করে নেব। আর এই জন্য রাঘব তার এলাকা থেকে প্রতি তাকে 50 টাকা দিয়ে কিনে এনে বিনায়ককে দেয়, যাতে বিনায়ক এখানে 2-3 দিন বিজি থাকে। আর ওদিকে রাঘব তুমবার গিয়ে খাজানা লুট করতে পারে। কিন্তু রাতে 100 টাকার লোভে মেয়েটি বিনায়ককে সব সত্যি কথা বলে দেয় যে রাঘব আমাকে এখানে পাঠিয়েছে যাতে আমি তোমাকে 2 দিন আটকে রাখতে পারি। আর এই 2 দিনে রাঘব তুমবার গিয়ে খাজানার খোঁজ করবে। এরপর সিন শিফট হয় তুমবারে, যেখানে রাঘব আগে থেকেই পৌঁছে গেছে। কিন্তু চালাক বিনায়কও সেখানে পৌঁছে যায়। সে চালাকি করে রাঘবকে খাজানার পৌঁছানোর রাস্তা দেখিয়ে দেয়। রাঘব দেখে যে বিনায়ক ছোট একটি পিতলের পাত্র দিয়ে একটি কূপের মধ্যে নামে। কিছুক্ষণ পরে কিছু সোনার মুদ্রা নিয়ে আবার উপরে উঠে আসে। তারপর সে এটা বুঝে যায় যে স্বর্ণ মুদ্রাগুলো আসলে এই কূপের মধ্যে থেকেই আছে। এরপর বিনায়ক সেখান থেকে চলে যাওয়ার পর রাঘব সেই কূপের মধ্যে নেমে দেখে যে সেই কূপের মধ্যে সুড়ঙ্গের মতো রাস্তা রয়েছে, অনেক লম্বা। সে আরো গভীরে গেলে দেখতে পায় বড় একটা লোহার সিন্ধুক, যেখানে পুট্টির দেবীর অবয়ব আঁকা ছিল। সেখানে একটি লম্বা রশি টানানো ছিল এবং এটি অনেক গভীরে ছিল। অনেক সাহস করে সে রশি ধরে নিচে নেমে যায়। নামার পর আমরা দেখতে পাই এটা আসলে পুট্টির দেবীর পেট, যেটা আসলে পুরোটা লাল রঙের, এবং মনে হয় সেখানে কেউ শ্বাস নিচ্ছে। রাঘবের শরীরে এক ধরনের তরল পদার্থ লেগে যায়। সে সেগুলোকে সরাতে গিয়ে তার নজর এই ছোট পিতলের পাত্রের দিকে পড়ে, যেটা বিনায়ক এখানে নিয়ে এসেছিল। পাত্রের মুখ খোলার সাথে সাথে আনাজের ঘ্রাণ পেয়ে হাস্তার সেখানে এসে পড়ে এবং রাঘবকে খেয়ে নেয়। কিছুক্ষণ পর বিনায়ক সেখানে এসে পড়ে এবং দেখে যে অবস্থা তার দাদির সাথে হয়েছিল সেই অবস্থা রাঘবের সাথেও হয়েছে। বিনায়কের এটা দেখে খুব কষ্ট লাগে, কারণ বিনায়কের যখন অভাব ছিল তখন রাঘবই তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতো। সে তাকে এই অবস্থায় ফেলে রাখতে চায় না, সে তাকে জ্বালিয়ে মুক্তি দিয়ে দেয়। এইখানে একটা কথা, এটা আমি শুরুতে বলেছিলাম যে হাস্তারের অভিশাপ আমাদের জন্য আশীর্বাদ। কিভাবে বুঝিয়ে বলছি, মানুষ কখনো অমর হতে পারবে না, কিন্তু এখানে ঘটনা হচ্ছে হাস্তার যদি কাউকে স্পর্শ করে অথবা কামড় বসায় তাহলে সে অমর হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে তার শরীর সম্পূর্ণ পচে যায়, সে আর স্বাভাবিক মানুষ থাকে না। যদিও সে এটা জানে যে খাজানা কোথায়, কিন্তু এই খাজানা তার কোনো কাজই আসে না। এভাবেই সময় পার হতে থাকে এবং আমাদের দেখানো হয় এটার 3য় চ্যাপ্টার, যেখানে আমাদের দেখানো হয় 1947 সাল। আর এর মধ্যে তার 3 জন সন্তানের জন্ম হয়, এক ছেলে আর 2 মেয়ে। দুটো মেয়ে হচ্ছে যমজ, তার ছেলের নাম পাণ্ডুরাম। আমরা দেখি যে বিনায়কের ছেলের এক পা খোড়া, তবুও সে তার ছেলেকে রশি বেয়ে উপে ওঠানামার প্রশিক্ষণ দিচ্ছে। এই সময়টা যেহেতু 1947 সাল, তখন ভারত সরকার গঠন করা হয় এবং তারা তুমবারের ওই বাড়িটি সরকারের দখলে নিয়ে নিতে চায়। যখন এই বিষয়টা বিনায়করাও জানতে পারে, তখন সে এটা চিন্তা করতে থাকে যে বাড়ি সরকারের হাতে চলে গেলে সে ওখান থেকে কিভাবে সোনা বের করবে, যেহেতু সে এখন বুড়ো হয়ে গেছে, তার মধ্যে আর আগের সেই শক্তি অবশিষ্ট নেই। আর এই জন্যই সে তার ছেলেকে তুমবার নিয়ে এটা সম্পূর্ণ ট্রেনিং দেওয়ার জন্য নিয়ে যায়। সেখানে গিয়ে সে তার ছেলেকে আটার পুতুল বানানো শেখায় আর বলে আটার সাথে কিছু পাথর মিশিয়ে দিতে। সে মানে হাস্তার পাথরও খেয়ে ফেলে। পাথর চাবাতে একটু সময় বেশি লাগে, তাতে সময়ও একটু বেশি পাওয়া যায়। কিন্তু বোকা পাণ্ডু একটা পুতুল তার জামার মধ্যে করে নিয়ে এসেছিল। সেটা বের করার সাথে সাথেই হাস্তা সেখানে এসে পড়ে এবং পাণ্ডুর পেছনে পড়ে যায়। এবার বিনায়ক কোনোভাবে পাণ্ডুকে বাঁচাতে সক্ষম হয়। এদিকে পাণ্ডু হাস্তারের থলে থেকে কিছুটা মোহর চুরি করতেও সক্ষম হয় এবং উপরে নিয়ে এসে ওর বাবাকে দেয়। বিনায়ক মোহরগুলো ছুঁড়ে ফেলে দেয় এবং পাণ্ডুকে অনেক মারধর করে এবং বলে যে তোকে আমি বলেছিলাম যে আটাকে এভাবে নিতে নেই, আজকে তোর জান চলে যেত, জানিস তুই এভাবে বকাঝকা করতে থাকে। তখন পাণ্ডু তার বাবার কাছে ক্ষমা চায়। এরপর থেকে এরকম আর হবে না। বাড়ি ফেরার পর পাণ্ডু তার মাকে সোনার মুদ্রা দেখালে তার মা জিজ্ঞেস করে, এখানে তুই কি দেখেছিস, তুই এটা পেলি বা কিভাবে? পাণ্ডু বলে যে এটা আমার আর বাবার মধ্যেকার ব্যাপার, তুমি ঘর সামলাও। এতে করে বোঝা যায় এ কথাটা এত বছর যাবৎ বিনায়ক তার স্ত্রীর থেকেও গোপন করে রেখেছে। লোভ লালসা বিনায়কের বংশগত স্বভাব, এটা ওদের রক্তের সাথে মিশে আছে। পাণ্ডুরামের মধ্যেও সেটা দেখা যায়। সে তার বাবা রক্ষিতার কাছে এসে বলে, আমার বাবা যেভাবে তোমার কাছে আসে, আমিও বড় হলে সেভাবে তোমার কাছে যাব। এবং পাণ্ডু তার কাছে থাকা সোনার মুদ্রাটি মেয়েটিকে দিয়ে দেয়। রাতে যখন বিনায়ক মেয়েটির কাছে যায়, তখন মেয়েটি তাকে সোনার মুদ্রাটি দেখে বলে যে এটা পাণ্ডু আমাকে দিয়েছে এবং এসব বলেছে। এটা শোনার পর বিনায়কের মাথা গরম হয়ে যায়। আবার পাণ্ডুকে ধরে উত্তম মধ্যম লাগাতে থাকে আর বলে, তোর মেয়ে
লাগবে এই বয়সে? এমনিতে তোমার হাতছাড়া হয়ে যাচ্ছে, আমি সেই চিন্তায় আছি, আর তোর এসব লাগবে? মার খাওয়ার পরও পাণ্ডু তার বাবাকে বলে যে আমরা যদি একবারে অনেক মুদ্রা হাতাতে পারি তাহলে তোর চিন্তা করতে হবে না, কারণ আমরা একবারে শুধু একটা পুতুলই হাস্তারকে দেই। যদি আমরা অনেকগুলো পুতুল একসাথে নিয়ে যাই তাহলে সে খেতে ব্যস্ত থাকবে আর আমরা অনেক সময় পাবো। সেই সুযোগে আমরা হাস্তারের থলিটাই চুরি করে নিয়ে আসতে। প্ল্যানটা বিনায়কের পছন্দ হয় এবং বলে এই বুদ্ধিটা আমার মাথায় আগে কেন আসেনি। এরপর তার পরের দিন তার স্ত্রীর কাছে বলে অনেকগুলো আটার পুতুল বানিয়ে তুম্বার চলে আসে এবং কুয়াতে নামার আগে কূপের মুখে বড় করে একটা আটার ঘের বানিয়ে দেয় এবং দুজন কূপের মধ্যে প্রবেশ করে আরো একটি ঘের তৈরি করে। এরপর যখন সে একটার জায়গায় দুটো পুতুল মাটিতে রাখে সে দেখে হাস্তারও একটা থেকে দুইটা হয়ে গেছে। অন্যদিকে পাণ্ডু যখন বাকি পুতুলগুলো থলি থেকে বের করতে থাকে যতগুলো পুতুল হাস্তারের সংখ্যাও ততগুলো হয়ে যায়। বিনায়ক এটা দেখার পর ভয় পেয়ে যায়, কিন্তু আটার ঘের থাকার কারণে হাস্তার তাদের ছুঁতে পারে না। বিষয়টা বুঝিয়ে বলছি, যখন হাস্তার তার মায়ের থেকে সোনা আর আনাজ চুরি করছিল তখন অন্য দেবতারা তাকে অভিশাপ দিয়েছিল যে সে আনাজ ছুঁতে পারবে না, কিন্তু কেউ যদি নিচ থেকে আনাজ তাকে খেতে দেয় সেটা সে খেতে পারবে, আর এজন্যই সে আটার ঘেরা পার করতে পারে না। এখন এতগুলো হাস্তার একসাথে দেখে তার অবস্থা বেহাল। ভাবছিল দুজনে অনেকক্ষণ পর জ্ঞান ফিরলে দেখে এখনো হাস্তারগুলো এখানে রয়েছে এবং তাদের দিকে তাকিয়ে রয়েছে। এবার বিনায়ক তার ছেলেকে বাঁচানোর জন্য নিজেকে বলি দেওয়ার কথা ভেবে ফেলে এবং সকল আটার পুতুলগুলো নিজের শরীরের সাথে বেঁধে নেয়। এটা দেখে পাণ্ডুরাম অনেক অনুরোধ করে যে বাবা তুমি এমনটা করো না, কিন্তু বিনায়কের কাছে এছাড়া আর কোনো রাস্তা নেই নিজের ছেলেকে বাঁচানোর জন্য। এরপর বিনায়ক রশি বেয়ে উপরে উঠতে থাকে, সাথে সাথে হাস্তার তার পিছু করে উপরে উঠতে থাকে। যেমনটা বলা হয়েছে হাস্তার আনাজ ছুঁতে পারবে না। বিনায়ক ট্রাঙ্কের বাইরে আসার সাথে সাথে আনাজের ঘেরা ছোঁয়ার কারণে হাস্তার পুরে ছাই হয়ে যায়, মানে যতগুলো হাস্তার ছিল সবগুলো পুরে ধ্বংস হয়ে যায়। আর এখন হাস্তার মরে যাওয়ার পর পাণ্ডুরাম কূপের থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে আসার পর সে তার বাবাকে দেখতে পায়। তারও সেই অবস্থা হয়েছে যে অবস্থা তার দাদির এবং রাঘবের হয়েছিল, এবং বিনায়ক তার ছেলেকে হাস্তারের সেই থলিটা দিতে চায় এবং বলে তুই এটাই চেয়েছিলি না, এর জন্যই তুই এই পর্যন্ত এসেছিলি তাই না, নিয়ে যায় এটা। তখন পাণ্ডুরাম তার বাবার কথা মনে করে যে বাবা বলেছিল হাস্তারের অভিশাপ আমাদের জন্য বরদান, যার জন্য মানুষ অমর্ত্য হয়ে যায় কিন্তু একটা জিন্দা লাশের মতো। আর এই জন্য পাণ্ডু সোনার মুদ্রার লোভ না করে তার বাবাকে এই ভয়ানক অভিশাপ থেকে মুক্তি দিয়ে দেয়, তাকে জ্বালিয়ে মেরে ফেলে। আর এর সাথে সাথেই এই মাস্টারপিস মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে লোভের পরিণাম কতটা ভয়ানক হতে পারে। তো কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার একটি মূল্যবান কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতো বিদায়, সবাইকে ধন্যবাদ।